চাপা সুন্দরী, তোমার মনের কথা মনের মাঝে গুমরে গুমরে কাঁদবে, আর তোমার মনের আয়না থেকে চিরতরে মুছে যাবে। ভালোবাসার মানুষ নক্ষত্র, ওই নক্ষত্রকে আমি একেবারে দুনিয়া থেকে আউট করে দেব বস। নো নো মাই বয়, তুমি ওই চাপাকে তোমার ওই ভালোবাসার জালে জড়িয়ে আমার কামনার শিকার বানালে নক্ষত্র এমনি এমনি আউট হয়ে যাবে রে। তাহলে এখন আমার কি ডিউটি আছে বস? তুমি বারবার ওর কাছে গিয়ে প্রেমের অভিনয় করবে, ভালোবাসার টোপ ফেলে মালটা বসে এলে ভালো, নইলে চাকরির লোভ দেখিয়ে যে কোনো প্রকারে হোক মালটাকে এনে হাজির করবে আমার সামনে। ওকে বস, ওকে। তোর কাজের অ্যাডভান্স 50,000 টাকা। রুপিয়া। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। আপনি সোচবেন না, আজ থেকে চুন্না ওই চাপার সঙ্গে করবে ভালোবাসার নাটক, দেখাবে তাকে চাকরির লোভ। যেমন করে হোক সোনার গায়ের মাটিতে ওই সদ্য গোলাপটিকে তুলে এনে দেবে আপনার দিলের দিল মহলে। আসি বস, আসি। দিল মহলে, দিল মহলতে একজনে থাকে রে চুন্না, বিউটি বিউটি বিউটি। কিন্তু বিউটির ভালোবাসা চেয়ে আমি তার ভালোবাসা পাইনি, তাই আর ভালোবাসা নয়। এবার থেকে মধু খাবো, চাপা সুন্দরীর যৌবনের টাটকা তাজা মধু। তারপর ওই চাপাকে আমার হোটেলের মডেল বানিয়ে বিলিয়ে দেব একাধিক ধন কুবেরদের মাঝে। তারা রাতের পর রাত চাপার পেন্টের সুবাসে মতোয়ারা হয়ে মজ মানাবে, আর আমার হাতে তুলে দেবে টাকা। চাপা এখন আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। বুকের মাঝে সেই যন্ত্রণাটা আমার কথায় যেন মিলিয়ে গেছে, কথা বলতেও আর আমার কষ্ট হয় না। তবুও ডাক্তারবাবু বলেছেন তোমার কিন্তু বেশি কথা বলা চলবে না। তোমরা অযথায় ভয় পাচ্ছ মমতা, দেখে নিও আমার আর কিচ্ছু হবে না। ধ্রুব আমার এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। জানো মমতা, আমি জানতাম ধ্রুব কখনোই আমার নিরাশ করবে না। ধ্রুব যে আমাদের বহু সাধনার সম্পদ, আমাদের স্বপ্নের আকাশে একমাত্র ধ্রুব তারা। হ্যাঁ গো, ধ্রুবর বিয়েতে তুমি ভীষণ খুশি হয়েছো বলো? শুধু খুশিই নয় মমতা, এ যেন আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। মৃত্যুর পূর্বে পিতার কর্তব্যের একটা অন্তত আমি পালন করতে পেরেছি, তাই তো মৃত্যুর জন্য আমার ভয় হয় না। ঠিক, আমার অলক্ষণের কথা বলতে নেই গো। ভেবো না মমতা, তুমি ভেবো না, এত সহজে আমি আর মরবো না। তোমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসার বন্ধন ছিন্ন করে যমরাজ এত সহজে আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ওগো, তাই যেন হয় গো, তাই যেন হয়। আমি তো দিন রাত ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি, সীমন্তের সিঁদুর আর হাতে শাখা নিয়ে আমি যেন অক্ষয় স্বর্গলাভ করতে পারি। তা বললে কি হয়? জীবনের এই রঙ্গমঞ্চে
যে আগে প্রবেশ করেছে প্রস্থানের পথটা তার জন্য যে খোলা থাকে মমতা। ওসব কথা এখন থাক, এখন উঠ। চলো, অনেক রাত হয়েছে, তুমি এখন বিশ্রাম করবে। চলো, আজ ধুয়োর ফুলসজ্জা, কিন্তু ও যখন এসে দেখবে যে এত রাত পর্যন্ত তুমি জেগে আছো, তখন হয়তো এসে বলবে এই কি বাবা, এই অসুস্থ শরীর নিয়ে আপনি এখনো এত রাত পর্যন্ত জেগে আছেন? অসুস্থ কোথায় রে ধ্রুব, আমি তো এখন পুরোপুরি সুস্থ। মনের দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ হলো, শরীরের দিক দিয়ে আপনি কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ নন বাবা। তাই বলছি, ছেলে মানুষই না করে আপনি বিশ্রাম নেবেন। চলুন। মা, হ্যাঁ, তুমি বাবাকে নিয়ে ওপরে যাও, আমি তোমাদের বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না ধুবো, আজ তোদের ফুলসজ্জা, আজ তোদের দুজনের প্রতি অনেক কর্তব্য, আর সেই কর্তব্য ঠিক মতো পালন করতে না পারলে কোনো স্বামী স্ত্রী আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না বাবা। মা! যা বাবা যা, তুই ঘরে যা, বৌমা হয়তো তোর জন্য অপেক্ষা করে বসে আছে। ওরে, তোর বাবার জন্য তুই ভাবিস রে, আমি তো আছি। যা বাবা যা, তুই এবারে ঘরে যা। বেশ, তবে তাই হোক মা। তোমাদের আশীর্বাদকে পেখিয়ে করিয়ে আমি নতুন জীবনের পথে পা বাড়ালাম। এই যে তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি বই খুঁজে বেড়াচ্ছি গো। কেন কেন রামুদা, কেন? আমাকে আবার কিসের প্রয়োজন? আজকের দিনে তোমার প্রয়োজনটাই তো বেশি গো বড় দাদা বাবু। আত্মীয় স্বজন, ওই বন্ধু বান্ধব সবাই তো তোমাকে খুঁজছে গো। এই তো কিছুক্ষণ আগে একটা বউ তোমার সঙ্গে ওই দেখা করতে এসেছে গো। হ্যাঁ, কপালে সুন্দর চাঁদের মতো সিঁদুরের টিপ, কপালে সিঁথিতে সিঁদুর, মাথায় ঘুমটা, যেন সাক্ষাৎ লক্ষ্মী পিটিমে। এত রাত্রে ধ্রুবর সঙ্গে কে দেখা করতে এসেছে? হ্যাঁ রে, কাদের বউ, কিছু জিজ্ঞাসা করেছিস? কেমন করে জানবো গিন্নি মা? এই নিয়ে তো ওই মেজ দাদা বাবু আর ওই ছোট দাদা বাবুর তর্ক গো। মেজ দাদা বাবু বলছে অসম্ভব, এত রাতে অজ্ঞাত অপরিচয়হীন মহিলার সাথে দাদার দেখা হবে না। মাথা গরম করছিস কেন? মেয়েটিকে কোথা থেকে বা এসেছে? আমি তা কেমন করে জানবো? জিজ্ঞাসা করলেই বলছে আপনার দাদাকে একবার ডেকে দিন, তার সঙ্গে আমার জরুরি কিছু দরকার আছে। তার সঙ্গে জরুরি দরকার আছে? হ্যাঁ দাদা, আর আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আজ রাতে দাদার সাথে কোনো মতেই দেখা হবে না। হবে না বেটা, আমি তো তাকে বাড়ির ভিতরে নিয়ে চলে এসেছি। নক্ষত্র, তুই না নিয়ে এসে কোনো উপায় তুই ছিল তাকে না। বাড়ির ভিতরে নিয়ে এসেছিস কেন? না নিয়ে এসে কোনো উপায় ছিল না মেস্তা। সে আমার দুটো হাত ধরে বললো, তুমি আমার ভাইয়ের মতো, তোমার দাদার সঙ্গে একটিবার দেখা করিয়ে দে হয়, নাহলে যে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ দাদা, তাই তো আমি মেয়ে দাদাদেরকে উপেক্ষা করে, আমি দাদার অনুরোধ রাখতে আমি দিদিকে তার বাড়ির ভিতরে নিয়ে চলে এসেছি। কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে? তুমি আমাকে কি দেখালে ঈশ্বর, কেন দেখালে? হ্যাঁ গো, সত্যি তোমার বিয়ে হয়ে গেছে? আমি যে আমার অন্ধবিশ্বাস নিয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম, বলো না সত্যি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আর আজ রাতে দাদার ফুলসজ্জে। হলো সজ্জা। কেন এসেছো বকুল? কেন তুমি আমার কাছে এইভাবে ছুটে এসেছো? যাও, চলে যাও এখান থেকে, আর কখনো তুমি এ বাড়িতে আসবে না, কোনোদিনও না। ধ্রুব দাঁড়া, আমি জানতে চাই ওই মেয়েটিকে, ওই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক? বাবা, দেরি করছিস কেন? আমার কথার তুই উত্তর দে। বল, ওর সাথে তোর কিসের সম্পর্ক? বলো বড় দাদা বাবু, এমন লক্ষ্মী পিটিমে তোমার কে হয়? বলো বড় দাদা বাবু, বলো। আচ্ছা তুমি বলো, তোমার মায়ের সামনে সব কথা খুলে বলো বড়দা। আচ্ছা, একটা অজানা অপরিচিত মেয়ের সম্বন্ধে
সবার এত কৌতূহলের কারণটা জানতে পারি কি? কারণ নিশ্চয় একটা আছে মেজদা, তাহলে এত রাত্রে এ ভদ্র মহিলা দাদার কাছে ছুটে আসবে কেন? বলো বলো দাদা, তুমি বলো। এই ভদ্র মহিলাকে কি তুমি চিনতে পারছো না দাদা? বলো বলো বর্দা, বলো। ওর সঙ্গে আমার মানে আমার চাকরানি গো বাবু মশাই। চাকরানি? হ্যাঁ গো বাবু মশাই, ওই বাবু যখন আমাদের ওখানে থাকতেন তখন ওই বাবুর আমি সব কাজ করে দিতাম। তাই আমার হ্যাঁ গো, চাকরানি যদি, তাহলে ধ্রুবর বিয়ের কথা শুনে তুমি এমন হাহাকার করে কেঁদে উঠেছিলে কেন মা? দুঃখে গো মা, দুঃখে। ওই বাবু আমায় বলেছিলেন, বকুল যখন আমার বিয়ে হবে তুমি নিজে দাঁড়িয়ে থেকে উলুধ্বনি করবে, শঙ্করধ্বনি করবে। তাই আমার অজান্তে বাবুর বিয়ে হয়ে যাওয়ায় আমি যে ভীষণ দুঃখ পেয়েছি মা, ভীষণ দুঃখ পেয়েছি। কিন্তু দুঃখটা তোমার কি সেটা তো খুলে বলো। ওই তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে আমার দাদার ফুলসজ্জার আনন্দটা একবারে মাটি হয়ে যাবে। কাজেই তুমি এবার যেতে পারো, যেতে। এত রাত্রে উনি যাবেন কোথায়? তাই তো, একা মেয়ে মানুষ এত রাত্রি বাইরে বেরোলে বিপদ তো ঘটতে পারে গো। ঠিক কথা, ঠিক কথা। এত রাত্রে তুমি যাবেই বা কেমন করে? তার চেয়ে আজকে রাতটা এখানে থেকে কাল সকালে না হয়। না না, আপনার আমাকে চলে যেতে পারবেন না। আমি যে অনেক আশা নিয়ে আপনাদের এখানে ছুটে এসেছি। হ্যাঁ বাবু, ওখানে আমি যেমন তোমার চাকরানি ছিলাম, এখানে আজীবন আমি তোমার চাকরানি হয়ে থাকবো বাবু। তা কি করে হয় বাছা? তুমি বিবাহিতা, তোমার স্বামী, তোমার সংসার হারিয়ে গেছে মা, আজ আমার সব হারিয়ে গেছে। তাই আমি যে আজ একা, তাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করে বলছি মা, আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না। আপনারা যা বলবেন আমি তাই করব, যা দেবেন আমি তাই খাবো, শুধু দয়া করে আমাকে বাড়িতে আশ্রয় দিন। অসম্ভব! দুজন কাজের লোক রাখার মতো বিলাসিতা আমাদের মানায় না। এর জন্য আমাকে একটা টাকাও মাইনে দিতে হবে না বাবু, একটা টাকাও মাইনে দিতে হবে না। কিন্তু পেটে তো কিছু দিতে হবে, আর তার জন্য তো মিনিমাম একটা খরচা আছে। আমার মনে হয় ওর মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য পূরণের জন্য বিনা মাইনে চাকরানি সেজে এ বাড়িতে থাকতে। না, না জেনে শুনে একজন ভদ্র মহিলা সম্বন্ধে তোমার কটু মন্তব্য করা উচিত হয়নি মেজদা। প্লিজ নক্ষত্র, তোরা চুপ কর। আর যে আমি সহ্য করতে পারছি না। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি বকুল, তুমি চলে যাও এখান থেকে। আর কখনো কোনো সম্পর্ক নিয়ে এ বাড়িতে তুমি আর এসো না। তোমার আমার অতিথির সম্পর্ক আজ সব শেষ হয়ে গেছে। যাও, চলে যাও। বলে যেতে হবে না, আজ থেকে ওই বাড়িতে থাকবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। ওর খাওয়ার জন্য যে টাকা খরচ হবে তা তোদের মাইনে থেকে কাটা যাবে না। কারণ উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করব আমি। এই যে ভদ্র মহোদয়গণ, আপনাদের বিচার সভাটা কি এবার ভঙ্গ করবেন? বৌমা তুমি? হ্যাঁ আমি। এতক্ষণ ধরে একটা গায়া চাকরানিকে নিয়ে যেভাবে মাতামাতি করছেন, তাতে মনে হচ্ছে আপনার ছেলের বিয়ের থেকে এই চাকরানির পাওয়াটা আপনার আনন্দটা বেশি হয়ে উঠেছে। তো আস্তে কথা বলো বৌমা, বাড়িতে আত্মীয় স্বজনরা রয়েছেন, সবাই শুনতে পাবেন। পাবে পাবে, তাতে আমার কি? এই যে ধুবো, তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জা রাত? আমি কি সারা রাত ওই ফুলসজ্জা করে তোমার জন্য অপেক্ষা করব? তুমি তোমার ঘরে যাও, ধ্রুব একটু পরেই যাচ্ছে। না, এক্ষুনি আমার সঙ্গে আমার রুমে যাবে ধুবো। কি বললে বৌদিমণি? তুমি কি না এই দেবতার মতো সামনে তোমার এই মুখে আনলে? কেন স্বামীর নাম মুখে আনলে মুখে কি ফসকা পড়ে যায় নাকি? কষ্ট হয়তো পারে না বৌমা, কিন্তু স্বামীকে নাম ধরে ডাকলে তাকে অসম্মান করা হয়। তুমি কি জানো না যে মেয়েদের কাছে স্বামী দেবতার মতো? স্বামী দেবতা?
চমৎকার বৌমা, তোমাদের এই শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে বোধ হয় তোমাদের রুচি আর চরিত্রের সিলেবাসটাকে তোমরা পাল্টে ফেলেছো। তাই তো তোমার মতো অসংখ্য উচ্চ শিক্ষিতা উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, শাশুড়ি হয় চাকর আর চাকরানি। বাবা ধ্রুব, মৃত্যু শয্যায় শুয়ে আমি স্বপ্ন দেখতাম আমার ধ্রুবর বিয়ে হবে, মনের মতো আমি বৌমা আনবো। বাবা জানো মমতা, আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করলো, যাকে বিয়ে করে আনলো সে বৌমা তো নয়, সে একটা বোমা, বোমা। কি আমাকে এত বড় অপমান! সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, সব কিছু অনর্থের মূলে। এখানে নিজেকে আদায় করে নিতে হয়। তাই আশা করি এরপর থেকে সম্মান দেওয়া কিংবা নেওয়ার ব্যাপারে তুমি যথেষ্ট সচেতন থাকবে। কি অপমান করার মানে নাকি? সব কিছু অনর্থের মূলে এই চাকরানিটা। আর আমি তোমায় এক্ষুনি বলছি দাদা, আর এক্ষুনি এই বাড়ি থেকে চাকরানিটাকে তাড়াও, নইলে কিন্তু এই সংসারে অশান্তির ঝড় বইবে। শোনো ধ্রুব, আমি তোমাকে 10 মিনিট টাইম দিয়ে গেলাম। এর মধ্যে তুমি যদি আমার রুমে না এসেছো তাহলে তোমার বাবার এই সাদের বৌমা এবার কিন্তু সত্যি সত্যি বোমা হয়ে ফেটে উঠবে। বোমা, একদম বোমা। বর্দা, বর্দা, তুমি কি শুধু চুপ করে থাকবে বর্দা? কোনো কি কথাই বলবে না তুমি বর্দা? বলার ভাষা আজ আমার হারিয়ে গেছে রে নক্ষত্র, কর্তব্যের ভাষা রুদ্ধ হয়ে গেছে আমার বাক শক্তি। তাই তো আজ আমার বোমা মন আজ না বলার অব্যক্ত বেদনায় শুধু ডুগরি ডুগরি কাঁদছি। তুমি তোমার ফুলশয্যা ঘরে যাও বাবু। তুমিও এ কথা বলছো বকুল? আমিও বলছি গো বড় দাদা বাবু, তুমি তোমার পুরো সঞ্চার ঘরে যাও, দেরি হলে আবার হয়তো বৌদি বলি রেগে উঠবে, আবার হয়তো তোমাকে অপমান করবে। তুমি আর দেরি করো না গো বড় দাদা বাবু, তুমি তোমার পুরো সঞ্চার ঘরে যাও। আমি যে তোমার অপমান সহ্য করতে পারি না গো বড় দাদা বাবু, আমি তোমার সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। অসম্ভব! যার মনের সঙ্গে আমার কোনো মনের মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বেমানান, তাকে স্ত্রীর স্বীকৃতি দিলেও স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে কোনোমতে সম্ভব নয়। ঠিক বলেছো বর্দা, তোমার এই জীবনের সমস্যার কথা কেউ জানুক আর না জানুক আমি তো জানি। তাই তো সব জেনে শুনে আমি তোমাকে একটিবার বলে যাচ্ছি বর্দা, তুমি এই সিদ্ধান্ত নাও তুমি কাকে আপন করে নেবে, তোমার ওই অগ্নিসাক্ষী স্ত্রীকে না এই ভালোবাসার সিঁদুরকে। ওরে নক্ষত্র, তোকে আমি কেমন করে বোঝাই যে ওই অগ্নিসাক্ষী স্ত্রীর চেয়ে আমার কাছে। ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো। ভালোবাসার সিঁদুরের মূল্য যে অনেক অনেক ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি মহা অন্যায় করেছি বকুল, নির্মম নিষ্ঠুরের মতো আমি তোমার ভালোবাসাকে খুন করেছি। তুমি 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 আমায় অভিশাপ দাও বকুল, তুমি আমায় অভিশাপ দাও। ছি, অমন কথা বলতে নেই গো। তুমি যাও, তোমার জন্য তোমার স্ত্রী অপেক্ষা করে বসে আছে। আজ যে তোমার ফুলশয্যা বাবু।
তুমি কি বকুল, নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার তোমার হৃদয় হাহাকার করছে না? আমি যে তোমার স্ত্রী, স্বামীর শুভ কাজে স্ত্রীর তো সম্মতি দেওয়াই উচিত। তুমি যাও, তুমি যাও। তোমার আমার সম্পর্কের কথা কেউ কখনো কোনোদিন জানতে পারবে না। এখানে আজীবন আমি তোমার চাকরানি হয়ে থাকবো বাবু, আজীবন আমি তোমার চাকরানি হয়ে থাকবো। না, 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 বকুল না, তোমাকে ছেড়ে আমি কখনো এই বিউটির কাছে যাব না। আমি তোমার দুটি পায়ে পড়ি, আমার মাথার দিব্যিটাকে তুমি যাও। Yes. তবে তাই হোক বকুল, তোমার চোখের জল দিয়ে লেখা হোক এই অভাগা তোমার নতুন জীবনের ইতিহাস। তোমার ব্যর্থ জীবন হাহাকার করুক আমার ফুলসজ্জার উপহার, আর তোমার বুক ফাটা কান্নার সুর হোক আমার ফুলসজ্জার যারা, আমার ফুলসজ্জার। ঈশ্বর, আমার জীবন নিয়ে তুমি কোন খেলা খেললে ঠাকুর? দুঃখ যদি দেবে তুমি কেন দিয়েছিলে? তুমি সুখের রাজ্জানি বলো করুণা মা, ঈশ্বর কেন দিয়েছিলে সুখের রাজ্জানি? একি আমি কাঁদছি, আমার চোখে জল? না না, শ্বশুরের ভিটে যে স্বর্গের দেবালয়, সেখানে চোখে জল ফেললে যে সংসারের অকল্যাণ হয়। ওগো করুণাময় ঈশ্বর, যত দুঃখ তুমি দেবে দাও ঠাকুর, শুধু দুঃখকে সহ্য করার শক্তিটুকু তুমি আমায় দাও করুণাময়, শুধু দুঃখকে সহ্য করার শক্তিটুকু তুমি আমায় দাও। ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি, পরশ পাতর খুঁজিতে গিয়ে পারে মারে মারি, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি। কই, কোথায় কোথায় আমার বকুল? আমি যে ভেতর থেকে স্পষ্ট তার কণ্ঠের বাবা ডাক শুনতে পেলাম। তবে কি আমার আসতে দেখে সে কাজে কোথাও লুকিয়ে পড়েছে আমায় অবাক করতে? এখনই হয়তো পেছন থেকে ছুটে এসে দু হাতে আমার গলা জড়িয়ে ধরে কিলি কিলি করে এসে উঠবে। আমি বরং এইখানটায় একটু বসে থাকি, একটু পরেই হয়তো বকুল এসে আমায় জড়িয়ে ধরে বলবে, বকুল মামা। কোথায় দিদি মা? কোথায় দিদি? কই বাবা, কই দিদি কই? না মানে বাবা, আবার বড় ভুল হয়ে গেছে রে মা। বকুলের কথা ভাবতে ভাবতে আমি যেন আমার বাচ্চার জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি। তাই তো শয়নে স্বপনে আমি যেন স্পষ্ট শুনতে পাই আমার বকুলের কণ্ঠস্বর। চোখের সামনে যেন আলেয়ার মতো ভেসে ওঠে আমার বকুলের মলিন মুখখানা। বাবা তুমি দিদির জন্য অযথা চিন্তা করছো জানো তো বাবা। আমার মনে হয় অযথা নয় রে মা, অযথা নয়। আজ 7 দিন হয়ে গেল বকুলের কোনো খবর পেলাম না। মেয়েটা যে কেমন আছে, কিভাবে আছে
তা একমাত্র ঈশ্বরই জানেন। আমার মনে হয় দিদি শ্বশুর বাড়ির লোকরা ওকে মেনে নিয়েছে, না হলে দিদি হয়তো কবে ফিরে চলে আসতো। তুই বলছিস মা? হ্যাঁ বাবা হ্যাঁ। আমার বকুল ভালো আছে। হ্যাঁ, ভালো ওরা ওরা সবাই ওকে যথাযোগ্য মর্যাদায় বরণ করে নিয়েছে। হ্যাঁ বাবা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নেবে তো। ধ্রুবর মতো আদর্শবান সন্তানের বাবা মা কখনো কখনো নিষ্ঠুর হতে পারেন না রে মা। বাবা আমার কি মনে হয় জানিস মা, কি বাবা? ওই নিন্দুকেরাই হয়তো মিথ্যে করে ধ্রুবর নামে ওই অপমান রটিয়েছিল। নিমা এলে ওকে ওকে বেশ করে বকে দিস তো মা। আরে বাবা নিমাইদার কি দোষ বাবা, ও যা শুনেছে ও তাই তো বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, সে যা শুনেছে তাই তো বলেছে। না 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 না, ওর কোনো দোষ নেই। আমি বরং এক কাজ করি, কি বাবা? আজ একবার আমার বকুলকে দেখে আসি। তুমি আজ যাবে বাবা? হ্যাঁ রে মা, কতদিন মেয়েটাকে দেখিনি, মনটা মনটা বড় ছটপট করছে। তাছাড়া 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 বিয়ের পর নতুন মেয়ে জামাইকে একসঙ্গে আসতে হয়। আমি বরং এক্ষুনি যাবে বাবা তুমি? শ্বশুর বাড়ি যাওয়ার সময় বকুলকে যে আমি কোনো কিছুই দিতে পারিনি রে মা। আজ যদি ওর জন্য একখানা শাড়ি আর ধ্রুবর জন্য একখানা চোস্তা পাঞ্জাবি নিয়ে যেতে না পারি, তাহলে আমি যে ভীষণ ছোট হয়ে যাব রে মা। আমি যে ভীষণ ছোট হয়ে যাব। অথচ আমার কাছে আজ এমন কিছুই নেই যা দিয়ে আমি বলছিলাম কি বাবা, বলছিলাম মায়ের যে দু গাছা বালা আছে না, ওই বালা দুটো বিক্রি করে যেতে দিদি জামাই বাবুকে। না রে মা না, অভাবের তাড়নায় তোর মায়ের সমস্ত গহনাগুলোই তো আমি বিক্রি করে ফেলেছি রে মা। কিন্তু তার এই শেষ স্মৃতি চিহ্নটুকু আর আমি মুছে ফেলতে চাই না রে মা, আর আমি মুছে ফেলতে চাই না। বেশ বাবা তাই হবে। তুমি এক কাজ করো, আজ তুমি দিদি জামাই বাবুর বাড়িতে যাও, দিদি জামাই বাবুকে সঙ্গে করে নিয়ে এসো। কিন্তু যাওয়ার সময় তখনই তুমি জামা কাপড় পরিয়ে পাঠিও। আসলে কি বলতো, তুমি কয়েকটা দিন সময় পেয়ে যাবা, আর দিদি জামাই বাবুকে পাঠাতেও পারবে জামা কাপড় পরে। তুই ঠিক বলেছিস মা, হাতে দুটো দিন সময় পেলে আমি ঠিক টাকা জোগাড় করে নেব। আমি তাহলে বেরোচ্ছি রে মা। সম্ভব হলে কালে আমি ওদের সঙ্গে করে নিয়ে আসবো। ঠিক আছে। নিমাইয়ের হাতে আমি বাজার করে পাঠিয়ে দেবো। ঠিক আছে বাবা। আর তুই যেন আগে থেকেই সবকিছু রান্না বান্না করে রাখিস। আচ্ছা, আচ্ছা, কেমন? আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আসি রে মা। সাবধানে যেও বাবা, সাবধানে যেও। ইস কি মজা, আজ আমার দিদি জামাই বাবু আমাদের বাড়িতে আসবে। উফ, ও কতদিন আমি দেখিনি ধুবোদাকে। এই না তো ধুবোদা তো বলবো না, এখন থেকে তো আমার রীতিমতো জামাই বাবু হয়ে গেছে। তাই জামাই বাবু এলে আমি তাকে জিজ্ঞাসা করবো। চাপা আর বকুল। কে 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 আপনি? আমি যারে চাই তারে আমি পাই না, আর যারে আমি পাই তারে আমি চাই না। তবে পাই আর না পাই, আমি কিন্তু আপনাকে চাই। এই কে আপনি সেটা তো আগে বলুন। আগে আমার নাম হরিপদ। হরিপদ? যাত্রা দলে আমি বিবেকের পাঠ করি। তাই নাকি? আচ্ছা, তা এখানে কেন? এই লোক মুখে আমি শুনলাম কি? এই আপনার বাবা নাকি আপনার জন্য এক যোগ্য পাত্রের সন্ধান করছেন। ও আচ্ছা। একে আমি আপনার যথাযোগ্য বিবেচনা করে এখানে উপস্থিত হলাম। তাই বুঝি? আজকে আমি সুদর্শন, সুস্বাস্থ্যবান, হ্যাঁ। আমার মধ্যে অসংখ্য গুণের ছড়াছড়ি। আমি ভালো গাইতে পারি, গাইতে? আর নাচতেও পারি। নাচো? এই পপ ডান্সের সঙ্গে হ্যাঁ। ক্লাসিক্যাল নাচের মিক্সচার করে এমন এক
এমনখানা আইটেম আমি পেশ করব যা দেখে আপনি একেবারে তাজ্জব পড়ে যাবেন। তাজ্জব পড়ে যাব। এখন নেচে দেখাচ্ছি। কি হচ্ছে? এই আপনার ওই নাচ হবে না, আপনি থামুন তো, থামুন। বেশ, আমি থামলাম। তাহলে আগে একটা ক্লাসিক্যাল মানে উচ্চাঙ্গ সঙ্গীত গেয়ে শোনাই। গান? থামুন, আপনারা গান আমি শুনতে চাই না, থামুন তো, যান যান বেরোন। বেশ, তাহলে আপনি আপনার বাবাকে ডাকুন। আমার বাবা বাড়িতে নেই। আমাদের এই বিয়ের প্রাথমিক আলোচনাটা একটু হয়ে যাক। বিয়ের প্রাথমিক আলোচনা? হ্যাঁ, ও, আমার বিয়ের আমি এই ঘটক। ও আচ্ছা আচ্ছা। এই মানে এই যোগাযোগ থেকে একেবারে ওই ছাদনা তুলাবতী আমি নিজেই সামলে নেব। তাই নাকি? ও, নিন, নিন, ডাকুন আপনার বাবাকে। এই, বললাম না বাবা বাড়িতে নেই। আরে নেই, আরে আগে বলবেন তো। বলতে চাইছেন বলুন তো আপনি? কি বললেন? আগে বলুন, এই আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা? ও বাবা, আপনাকে আমার আবার পছন্দ হবে না? আপনি কি সুস্বাস্থ্যবান? আপনার কথাগুলো দেখছি না মার ভীষণ মিষ্টি। তাই বুঝি? হ্যাঁ, এবং আপনিও এই না মানে তুমিও না ভীষণ মিষ্টি। মাইরে বলছি, এই তোমার যান বেরোন, বের দেখে দিয়ে বলছি। এই এই ফুলটা তোমার খোপায় লাগিয়ে দি। আমার খোপাই না, আপনারাই টিকিতে লাগান। হে বিমানা। টিকিতে? বেশ, তাই হবে। টিকিতে? সে কি এই প্রাথমিক আপ্যায়নটুকু না করে আমাকে চলে যেতে বলছেন? হ্যাঁ, মানে চলে যান। মানে একটু মিষ্টি মুখ। না বাবা, আপনার যা মুখে মিষ্টি ঝরঝর ঝরঝর করে হচ্ছে, তাতে যদি আপনি মিষ্টি খান তাহলে তো একদম মিষ্টি ছড়াছড়ি হয়ে যাবে। যান বেরোন। ঠিক আছে, ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তুমি বরং তোমার বাবাকে আমাদের মতামতের ব্যাপারটা একটু জানিয়ে দিও, কেমন? এবার কিন্তু যেদিন আমি আসবো সেদিন কিন্তু একেবারে টপুর মাথা নিয়ে আসবো। এসো, আমিও তোমার জন্য জুতোর মালা রেখে দেব। যত সব। চাপা, জুতোর মালা নয় চাপা, জুতোর মালা নয়। আর তোমার জন্য তো আমার বস তার কামনার ফুল দিয়ে মালা গেঁথে রেখেছে। তাই তো তোমার সাথে প্রেম অভিনয় করে চাকরির লোক দেখিয়ে তোমাকে এখান থেকে আমি তুলে নিয়ে যাবো আমার বসের মন্দিরে। না না, নাচুন না, না, ভালোবাসার নাটক चल मेरी शैतानी खोपड़ी शुरू हो जा। मैंने प्यार तुम्हीं से किया है, मैंने दिल भी तुम्हीं को दिया है। मैंने प्यार तुम्हीं से किया है, मैंने दिल भी तुम्हीं को दिया है। अब चाहे जो हो जाए मैं दुनिया से अब ना डरूं, तुझसे मैं प्यार करूं। मैं दुनिया से अब ना डरूं, तुझसे मैं प्यार करूं। अरे चापा, জুতোর মালা নয়, জুতোর মালা নয়। আর তোমারও জুতোর মালাকে আমি ফুলের মালা ভেবে যে গলায় পরে নেব। আবার এসেছো চুলো বাবু এখানে? আরে नहीं नहीं চাপা, আজ আমি তোমার সাথে আশনাই করতে আসিনি, এসেছি তোমার এনকার নিয়ে আমার এই শূন্য হৃদয় দিলটাকে ভরিয়ে নিতে। চুলো বাবু! আরে আমি জানি চাপা,
আমার আশনায় কখনো তোমার দিলের প্রেমের চিরাগ জ্বালাতে পারবে না। আমার মতো বদনসিব কখনোই যে তোমার দিলের মন্দিরে আসন পেতে পারে না চাপা। ফির ভি সারি জিন্দগি আমি তোমাকে নিয়েই অন্থের মাফিক ভালোবাসার খব দেখে যাব চাপা। চূর্ণবাবু আপনি এখান থেকে চলে যান। যাবো চাপা যাবো, আমি এখান থেকে চলে যাব, কিন্তু তোমাকে তোমাক ভরে দেখার শেষ চান্সটাও কি তুমি আমায় দেবে না চাপা? চূর্ণবাবু বেশ, দুঃখিত কেন চাপা? তোমার দুঃখের কারণ হয়ে ফির কভি আমি তোমার সামনে আসবো না চাপা। শুধু দূর থেকে তোমাকে আমি দু আঁখ ভরে দেখে যাব চাপা। তাই করো চূর্ণবাবু, তাই করো। এখন এসো। হ্যাঁ, আরেকটা বাত চাপা, তোমার সুখের দিনে হয়তো আমাকে তোমার ইয়াদ হবে না, তা আমি জানি, লেকিন দুঃখের দিনে যদি কখনো তোমার আমার কথা ইয়াদ হয়, তুমি আমার কাছে এসো। আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষায় পথ চেয়ে রইব চাপা, অপেক্ষায় পথ চেয়ে রইব। চূর্ণবাবু আর হ্যাঁ, বাতও কি বাত, তুমি বোধহয় জানো না যে আমি একটা চাকরি পেয়েছি। আপনি চাকরি পেয়েছেন? চাকরি পেয়েছি এবং আমাদের অফিসে একটা লেডি ক্লার্কের পোস্ট খালি আছে। আর তুমি চাকরি করতে মরছি হলে আমার সঙ্গে যেতে পারবে। আমার চাকরি হবে? হবে কি হবে না তা তো ওই উপরওয়ালায় মালুম আছে চাপা। লেকিন বসকে আমি তোমার সব কথা বলেছি। বস বলেছেন তোমার ইন্টারভিউতে পাশ করলে চাকরিটা তোমার জরুর হয়ে যাবে। চূর্ণবাবু সত্যি বলছেন? চূর্ণবাবু সত্যি বলছেন আপনি? কেন কিন্তু করছো চাপা? তোমার চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমার। তোমার সামান্য কিছু উপকার করতে পারলে নিজেকে যে আমি বহুত বহুত কৃতার্থ মনে করব চাপা। চূর্ণবাবু তুমি সির্ফ তোমার বাবাকে বলে রাজি করিয়ে রেখো, আমি আবার টাইম মোতাবেক তোমার কাছে আসব। আজকে তাহলে চলি, কেমন? বাই। ইন্টারভিউ পাশ করলে চাকরি, উফ কি মজা! সত্যি সত্যি আমি চাকরিটা পাবো। কিন্তু বাবা যদি আপত্তি করে, না 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 না, যে করে হোক এই চাকরিটা আমাকে করতে হবে। বাবাকে যেমন করে হোক আমাকে রাজি করাতেই হবে। কি বললে চাপা? মানে আচ্ছা নক্ষত্রদা, আমি যদি কোনো চাকরি পেয়ে যাই তাহলে? তোমার জীবনের রং হয়তো বদলে যাবে, নতুন করে রাঙাবে তোমার ওই তো। আর এই নক্ষত্র একটু একটু করে দূরে সরে যাবে। নক্ষত্রদা, আমার হৃদয় আকাশে যে একটাই নক্ষত্র, সেই নক্ষত্র যদি কখনো হারিয়ে যায়, আমি তাহলে যে আমার মনের আকাশটা আধারে অন্ধকারে হারিয়ে যাবে। নক্ষত্রদা, চাকরি ক্ষেত্রে আজ আমি তোমায় বাধা দেব না চাপা, কিন্তু যেদিন তুমি আমার সাথে ঘর বাঁধবে সেদিনে হবে তোমার চাকরি জীবনের ছুটি। নক্ষত্রদা আমার ভুল হয়ে গেছে। নক্ষত্রদা আমার ভুল হয়ে গেছে। আমার প্রায় ভুল হতে পারে, পারে না চাপা। তুমি নারী, তোমার যে চাকরি করা মানায় না চাপা। তবু আজকের দিনে নারীরা পুরুষদের সমান তারে পাল্লা দিয়ে চলছে, কিন্তু আমার কথা সম্পূর্ণ আলাদা। নারীরা তাদের প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সাজিয়ে তুলবে সোনার সংসার। দিনের শেষে ক্লান্ত পুরুষরা যখন বাড়ি ফিরবে তখন তাদের ক্লান্তিকে দূর করবে। নক্ষত্রদা আমার অন্যায় হয়ে গেছে, আমার ভীষণ অন্যায় হয়ে গেছে। আর কখনো এরম ভুল হবে না। কিন্তু একটা কথা বলো তো নক্ষত্রদা, তুমি আমাদের বাড়িতে কেন? আমার প্রিয়ার ভুল হতে পারে, কিন্তু অন্যায় হতে পারে না চাপা। বলো। আচ্ছা চাপা, আমি যে তোমাদের বাড়িতে এলাম তুমি তো কোনো বললে না কেন আমি তোমাদের বাড়িতে আরে এসেছি? বাবা, আমি তো সেটাই ভাবছি। তুমি এই হাসি আড্ডা হাত ফেলে রেখে তুমি এই দীপান্তরের মাটি কেন এসেছো? এসেছি বলবো কেন? বলো। এসেছি তোমার বাবার সাথে কথা বলতে। আমার বাবা তো তোমার বাড়িতে গেছে। বাবা তো বাড়িতে নেই। কি বললে চাপা? আমার বাবা আমাদের বাড়িতে গেছে? তোমার বাবা? হ্যাঁ তোমাদের বাড়িতে গেছে। এই যে মহা অনর্থ হয়ে যাবে চাপা। নক্ষত্রদা বলবার সময় নেই চাপা, বলবার সময় নেই। আগে তোমার বাবাকে আমাদের বাড়ির অপমান হাত থেকে রক্ষা করি, তারপর এসে সব কথা খুলে বলবো চাপা। নক্ষত্রদা আমার কথা শোনো। লা 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 লা।
লা 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 চিরদিনই আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনই আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূরে থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। না 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 না, আমি আর ওই ডার্ক রুমে থাকবো না। ভাগ্যিসোরা খাবার দিয়ে যাবার সময় ভুল করে দরজাটাকে খুলে দিয়েছিল, আর সেই সুযোগে আমি ওই অন্ধকার বদ্ধ ঘরটা থেকে পালিয়ে এসেছি। এবার যেমন করে হোক আমাকে এই নরক কুণ্ড থেকে পালাতে হবে, তা না হলে ওরা আমায় বাঁচতে দেবে না। বিষাক্ত ইনজেকশন দিয়ে ওরা আমায় পঙ্গু করে একেবারে মেরেই ফেলবে। কিন্তু আমি কোন পথে পালাই? সদর দরজা দিয়ে গেলে যদি কারো নজরে পড়ে যায়, না আমি বরং এই পিছনে। পেছনের রাস্তা দিয়ে কেন রে কঙ্কন? সদর দরজা তো তোর জন্য চিরজীবন খোলা আছে। দাদা তুই ইচ্ছে করলে এই সদর দরজা দিয়েই। দাদা তুমি? হ্যাঁ আমি দেখতে এলাম। তুই যদি পথ চিনতে না পারিস, তাই তো তোকে পথ চিনতে এলাম রে। এবার বল, তুই কোন পথে যেতে চাস? জীবনের পথে না মরণের পথে? তার মানে তুই যদি তোর নামের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিস, তাহলে তোর জীবন আমি একেবারে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দে ভরে দেব। আর তুই যদি আমার কথা অগ্রাহ্য করিস, তাহলে তোর বোন ময়নার মতো তোকেও আমি মননের বুকে ঠেলে দেব রে কঙ্কন। কেমন করে ভাবলে দাদা যে মৃত্যু ভয়ে ভীত হয়ে আমি আমার নামের সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে পথের ভিখারি হয়ে দিন কাটাবো? ভিখারি? আবার পথের? কি বলছিস রে কঙ্কন? এর চেয়ে আমি তোকে অনেক বেশি সুখে রাখবো। তুই আমার ভাই, তুই দুঃখ কষ্ট পেলে আমার যে বড় কষ্ট হয় রে ভাই, বড় কষ্ট হয়। আমার দুঃখে তুমি কষ্ট পাবে? হ্যাঁ ভাই, হ্যাঁ। দাদা, যখন তোমার হাতের চাবুক নির্মম ভাবে আমার পিঠে রক্ত ছড়ায়, তখন তোমার মনের কষ্টগুলো কোথায় লুকিয়ে থাকে দাদা? যখন তোমার পোষা গুন্ডারা দিন রাত আমাকে বিষ ইনজেকশন দিয়ে পাগল করে রাখতে চায়, তখন তোমার অন্তরের স্নেহ মায়া মমতা গুলো তুমি তোমার ওই পাষাণ হৃদয়ের কোন বক্ষে তুমি লুকিয়ে রাখো দাদা। কঙ্কন ভাই আমার, আমি কষ্ট পেলে তুমি কষ্ট পাবে, তাই না দাদা? হ্যাঁ ভাই, হ্যাঁ। কিন্তু আমার ময়না কি দোষ করেছিল দাদা? আমার ময়নাও তো ছিল তোমার বোন। আমার সেই বোনকে তুমি নিচের হাতে গলা টিপে খুন করলে। তখন তো তোমার
এতটুকু কষ্ট হয়নি? হয়নি তো, হয়নি তো ভাই। জানিস জানিস না, সেদিন না আমি অতিরিক্ত নেশায় আচ্ছন্ন ছিলাম রে। তাই তো ভাই আমি কি করেছি আমি নিজেই জানি না রে ভাই, আমি নিজেই জানি না। মিথ্যে কথা, হ্যাঁ সত্যি মিথ্যে ভাই, কথা, মিথ্যে কথা বলছো দাদা, তুমি মিথ্যে কথা বলছো। সত্যি ভাই। কারণ আমার ময়না বেঁচে থাকলে আমার ময়না যে পৈতৃক সম্পত্তির বড় একটা অংশ পেয়ে যেত, তাই তুমি নিজের হাতে গলা টিপে আমার ময়নাকে তুমি খুন করেছো দাদা। আমাকেও তুমি খুন করতে যদি না আমার বাবা আমার নামে উইল করে লিখে যেতেন। তখন করিনি, এবার কিন্তু আমি তোকে সত্যি সত্যি খুন করবো রে কঙ্কাল। তা তুমি কখনো পারবে না দাদা, আর আমি এটাও জানি তুমি আমাকে খুন করতেও পারবে না। বলিস কি খুন করতে পারবো না? না পারবে না, কারণ ওই দলিলে স্পষ্ট করে লেখা রয়েছে আকস্মিক ভাবে কোনো কারণে আমার যদি মৃত্যু হয় না, তাহলে আমার নামের সমস্ত সম্পত্তি সরকারের খাতায় চলে যাবে। তাই তুমি আমাকে কখনো খুন করতে পারবে না। তোর ইচ্ছা দিয়ে তুই পড়ে থাক রে কঙ্কন, আর তোর ইচ্ছায় আমি চ্যালেঞ্জ করে বলছি তোর নামে সমস্ত সম্পত্তি আমি লিখিয়ে নেবই নেব। রামজান, এই রামজান, এতক্ষণ কোথায় ছিলে রাস্কেল? দেখছিস না পাগলাটা এখানে পাগলামো করছে? না মানে, আর তুই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস? না মানে ওর ঘরের দরজা তো বাইরে থেকেই বন্ধ করা ছিল, কিন্তু কে কে খুলে দিল? কিন্তু এবারে এলো কি করে? কেউ নিশ্চয় দরজাটা খুলে দিয়েছে। এই, বল পাগলা, তোর দরজা কে খুলে দিয়েছে? একটা ভূত এসে দরজাটাকে খুলে দিয়েছে। যে ভূতটা আমার জীবনের দরজা খুলে দিয়েছে, সেই ভূতটা এসে একদিন তোমাদের দুজনের মরণের দরজা খুলে দেবে, আর সেই দরজা দিয়ে তোমরা একেবারে দক্ষিণ দুয়ারে পৌঁছে যাবে। পাগলামো সহ্য করার মতো সহ্য আমার নেই, তাই ভালোই ভালোই বলছি তুই এই দলিলটাতে একটা সই করে দে, তারপর তুই যত খুশি পাগলামো কর, তোকে কিন্তু কেউ কিচ্ছু বলবে না। এই সইটা করে দিলে বস তোকে একেবারে রাজার হালে রাখবে। রাজার হালে? আরে ভালো ভালো খাবার পাবে, দামে দামে পোশাক পরবে, বস যে গাড়ি করে যায় সে গাড়ি করে তুই যেখানে সেখানে যেতে পারবি পাগলা। তুমি সত্যি বলছো? শুধু তাই নয়, তুই যত সম্পত্তি আমার নামে লিখেছিস ঠিক 1 বছরের মধ্যে আমি তোকে দ্বিগুণ সম্পত্তি ফিরিয়ে দেবো রে কঙ্কন। কি মজা, কি মজা, কি মজা, কি মজা! তখন আমি মস্ত বড় লোক হয়ে যাব, আমার এই মাথাটা একেবারে আকাশে ঠেকে যাবে, আর দুটো হাতের একটা হাত হিমালয়
আর একটা হাত কন্যাকুমারিকা পর্যন্ত লম্বা হয়ে যাবে। এই সহজ কথাটা আমি এতদিন বুঝতে পারিনি বলেই তো আমার এত দুর্গতি দাদা। দাও দাও দাও, তোমার ওই দলিলটাতে একটা ছোট্ট করে সই করে দিয়ে না, আমি মস্ত বড় লোক হয়ে যাই। ভাই ভাই রে, আজ আজ আমার কি মনে হচ্ছে জানিস ভাই, তুই আমার নিজের ভাই না হলেও তুই যে আমার কত বেশি আপন রে, কত বেশি আপন। লে লে ভাই, এই দলিলটায় একটা ছোট্ট সই করে দে। এইখানটায় একটা ছোট্ট সই করে দে। কোনখানটায়? এই তো এইখানটায়। এই নিচে? হ্যাঁ এই নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক। একটা সই, মাত্র একটা সই। একটা সই আমার জীবনে অনেক সুখ, অনেক শান্তি এনে দেবে, আর এনে দেবে মস্ত বড় লোক হওয়ার সুযোগ। এই পাগলা সইটা কর বলছি। এই তো আমি সই করছি। দাদা আরেকবার বলো তো কোথায় সইটা করতে হবে? এইখানটাতে। আচ্ছা 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 আচ্ছা, এই আমি সই। তোর এত বড় স্পর্ধা, তুই আমার দলের ছিঁড়ে ফেলিস। কেন ছিড়িব না দাদা? না বুঝলেও এতটুকু আমি ভালো করেই বুঝি দাদা। স্বধর্মে নিধনং শ্রেয়, পর ধর্ম ভয়াভয়। তাই পরের বুদ্ধিতে রাজা হওয়ার চাইতে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া অনেক ভালো দাদা। নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া অনেক অনেক ভালো। ভিখারি নয় রে রাজকে, তোকে এর চেয়ে আমি অনেক বেশি সাজা দেব। কেন তুই দলের ছিঁড়ে ফেলেছিস বল? মরুক, ও শালাকে একবারে আমি খতম করে দেব। আপনি করবেন না, ছেড়ে দিন প্লিজ প্লিজ। নিয়ে যাও কে, আমার সামনে থেকে এ শালাকে নিয়ে যা এখানে। আপনি ভাববেন না বস, ও যোগে আমি এমন শিক্ষা দেব যা কোনোদিনও কল্পনা করতে পারবে না। ওই অন্ধকার ঘরে বসে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমি নরক যন্ত্রণা ভোগ করাবো। যতবারে ওর শরীরের মধ্যে বিষাক্ত ইঞ্জেকশন যাবে, ততবারে ওর শরীরটা একেবারে দাও দাও করে জ্বলতে থাকবে। কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের দুটো পায়ে পড়ি, এই নরক যন্ত্রণা থেকে তোমরা আমায় মুক্তি দাও। এই অসহ্য যন্ত্রণা আমি আর কিছুতেই সহ্য করতে পারি না। তুমি আমায় মুক্তি দাও দাদা, তুমি আমায় মুক্তি দাও। মৃত্যুর পথে মুক্তি, মৃত্যুর পথে মুক্তি, মৃত্যুর পথে। মুক্তি মুক্তি তোকে আমি দেব রে কঙ্কন। যেদিন তোর সমস্ত সম্পত্তি দিয়ে আমার এই আকাঙ্ক্ষার খিদে মেটাবে, সেদিনে দিব তোমাকে আমি আসল মুক্তি। আমি মেটাবো। কিন্তু কিভাবে, কে মেটাবে
আমার এই আকাঙ্ক্ষার খিদে। আমি মেটাবো তোমার খিদে। মাই গড, আকাশপুরে দুয়ো সতী সাবিত্রী স্ত্রী হঠাৎ আমার বাড়িতে। ঠাট্টা করো না কৌশিক, আমি তোমার প্রেমকে প্রত্যাখ্যান করে জীবনে বড় ভুল করেছি। কিন্তু ওই ধ্রুব গাঙ্গুলি কোনো মানুষ নয়, ও একটা রক্তে মাংস গড়া পাথর। আর সেই পাথরটাকে চুর করতে আমার চাই তোমার সাহায্য। আমি তোমাকে সাহায্য করতে অলওয়েজ রেডি ডার্লিং, কিন্তু কিন্তু কিভাবে তোমাকে সাহায্য করব? বলবো, কিন্তু এখন নয়, কোনো নির্জন নিরালায় আমি তোমাকে বলবো। বিউটি, কি ভাবছো তুমি? ধরো আমার হাতটা ধরো। আমি বললাম বিউটি, তোমার জন্য আমি স্বর্গ থেকে নরকে ডুব দিয়েছি। এবার দেখবো তুমি আমায় ঠিক কত নিচে নামাতে পারো।